আচ্ছা, এখানে দেওয়া আছে কি আহ বায়ু মাধ্যমে সি সুর শলাকাটি এ ও বি দুটি শলাকার সাথে 5টি করে বীজ উৎপন্ন করে। এ সুর শলাকার কম্পাঙ্ক যথাক্রমে 385 হার্জ এবং বি সুর শলাকা হতে বায়ুমণ্ডলে নির্গত, ওটা কম্পাঙ্ক দেয় না, ওটা সমীকরণ দিছে আর কি। হ্যাঁ, তো আমরা তাহলে ওখান থেকে আমরা কি করব? আমরা হচ্ছে দেখবো আর কি এখানে আসলে এ এবং বি এর মধ্যে, সরি, মানে এখানে কোনো বিট উৎপন্ন হয়েছে কিনা এটা আমরা খেয়াল করবো আর কি। সি সরকার কম্পাঙ্ক কিভাবে নিশ্চিত হওয়া যায় তা গাণিতিক যুক্তি সহকারে ব্যাখ্যা করো আর কি। আচ্ছা, আহ আমাদের কি কি দেওয়া আছে দেখো। আমাদের হচ্ছে এ আর বি এর থেকে আমরা দুইটি কম্পাঙ্ক বের করতে পারি আর কি। হ্যাঁ, যেমন এটা বলেই দিছে আর কি যে এক কম্পাঙ্কের হার্স হতে 385 হার্স। তাহলে আমরা গিভেন যে ডাটাগুলো আছে এগুলো আমরা লিখে ফেলি। এটা হচ্ছে এফ এ হচ্ছে 385 হার্স, আর এফ বিটা বের করার চেষ্টা করব। আমাদের বি এর জন্য ইকুয়েশন দিচ্ছে আমাদের, তাই না? ইকুয়েশনটা হচ্ছে তোমার ওয়াই 0.9 সাইন 10 পাই 30 টি বাই 0.4 মাইনাস এক্স বাই 4.8। এখন যদি আমরা 10 পাই দ্বারা গুণ করে দেই তাহলে কি পাই আমরা? 0.9 সাইন, এটা হচ্ছে এরকম আসে 10 × 30 0.4 পাই টি মাইনাস 10 পাই/4.8 এক্স, এটা আসে। তাইলে আমরা এটা কি করতে পারি? এটা হচ্ছে তোমার ওই যে যে ইকুয়েশন যেটা আছে যে ওয়াই ইকুয়াল টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটার সাথে আমরা তুলনা করতে পারি। তুলনা করলে আমাদের কি আসবে? এটা হচ্ছে ওয়াই বি, তাই না? তাইলে এই ওমেগার পরিবর্তে আমরা এটা এই পুরোটা লিখতে পারি আর কি। হ্যাঁ, তাহলে ওমেগা বি ইকুয়াল টু কি আসবে? 10 × 30 0.4 পাই, তাহলে 2 পাই, এফ পি ইকুয়াল টু 10 × 30 0.4 পাই। সুতরাং আমরা হচ্ছে পাই পাই কাটাকাটি যায় চলে যাবে, তো এটা হচ্ছে 15 আসতেছে। তাহলে এটা আনসার কত এটা বলো তো? এফ বির আনসার কত? ভাই লেখা তো ভালো করে বোঝা যাইতেছে না। ও, প্রায় 375 আসে। 375, 375 হার্স, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি এফ বি এর কম্পাঙ্ক। তাহলে আমরা এখন কিন্তু এফ বি এবং এফ এ দুইটাই কিন্তু আমরা জানি। দুইটা কম্পাঙ্ক জানি। এখান থেকে আমরা সি এর কম্পাঙ্কটা বের করব, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে। সি সুর শলাকাটি তোমার হচ্ছে বি এর এর সাথেও আমরা ধাক্কা লাগাবো, বি এর সাথে ধাক্কা লাগাবো, ঠিক আছে। এতে দুইটার সাথে আমাদের 5 বিট উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে আমরা আসলে সি সুর শলাকাটা কিভাবে পাবো? তাহলে দেখো আমাদের, আচ্ছা, এফ এর মান কত, এফ বি এর মান কত? এফ এর মান হচ্ছে 385, 375, 385 হার্স, 375 হার্স। এখন সি হচ্ছে আমাদের আননোন, তাই না? এফ সি হচ্ছে আমরা জানি না। তো কিন্তু আমার বলে দিছে এর সাথে সি ধাক্কা লাগাও, এখানে 5টা উৎপন্ন হবে। সি এর সাথে বি এর ধাক্কা লাগাও, এখানে তোমার 5টা বিট উৎপন্ন হবে। তাহলে আমরা এই যে বিট আমরা সূত্র জানি,
এফ সি ইকুয়াল টু কি হবে, এফ এ প্লাস মাইনাস এন, আবার এফ সি আমরা কি লিখতে পারবো, এফ বি প্লাস মাইনাস এন। তাহলে এফ এর মান হচ্ছে 385 প্লাস মাইনাস 5, মানে কি হইতেছে 380, আর হইতেছে 390, আর হচ্ছে এফ বি হচ্ছে 375 প্লাস মাইনাস 5, এটা হচ্ছে 370 আর 380। ঠিক আছে, দেখো এখানে দেখো কমন কোনটা, এখানে 380, এখানে 380 কমন, এইগুলো তো আমাদের হইতেছে না। তাইলে এখান থেকে আমরা বলতে পারি এফ সির মান হচ্ছে 380 হার্টজ। তাহলে এর সাথেও হচ্ছে 5টা বিট উৎপন্ন করবে, এবং বি এর সাথেও হচ্ছে 5টা বিট উৎপন্ন করবে, 380 হার্টজ হলে সম্ভব। এছাড়া 390 বা 370-এর ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব না। 390 কালে শুধুমাত্র এফ সির সাথে, সরি এফ এর সাথে তোমার 5টা হার্টজ করতেছে, কিন্তু এফ বির সাথে কিন্তু করতে পারবো না। আবার 370 করলে শুধুমাত্র এফ বির সাথে করতেছে, এফ সির সাথে করতে পারবো না। বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাই। রাফিকে আসছো? তো রাফি তো মনে পড়ে আসছে। আহ হ্যাঁ ম্যাথটা ঠিক কি? আছে, বুঝতে পারছি। ওকে। এই ম্যাথ গুলার প্রশ্নগুলো একটু বড় বড়, লিখতে আমার খুবই কষ্ট হয়েছে, কিন্তু আনসার গুলো সহজ। দেখো এখানে কি বলছে, পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী লিয়ানা দুইটি সুর দিয়ে নিয়ে দেখলো যে একটির গায়ে 312 হার্জ লেখা যায়। আচ্ছা, সেই শলাকা দুইটি একত্রে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে 6টি বিট শুনতে পেল। আচ্ছা, মানে তাহলে নোন হচ্ছে তোমার যেটা আছে, নোন এফ বি, বি এর মান মনে করো একটা হচ্ছে 312 হার্জ, এবং আননোন যেটা আছে ওটার সাথে নোনের সাথে আমরা কি করলাম, যদি সংঘর্ষ করি তাহলে আমাদের কি হবে, 6টা বিট শুনতে পাবো, অথবা আলাদা আলাদা শব্দ তৈরি করলেও 6টা বিট শুনতে পাবো আর কি। এবার সে অজানা সুর শলাকার গায়ে কি করছে, তার পেঁচিয়ে একইভাবে শব্দায়িত করে, তার পেঁচিয়েছে। ঠিক আছে, ও কই গেল, অজানা সুর শলাকা তার পেঁচিয়েছে, তাহলে অবশ্যই ভর বেড়ে গেছে। তাহলে প্রতি সেকেন্ডে একই বিট শুনতে পেলো, ভর তাহলে ভর বাড়ালে কি হয়েছে, মানে বিট সংখ্যা অপরিবর্তিত। ঠিক আছে, এখানে জানা সুর শলাকা থেকে সৃষ্ট শব্দের বেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। ওকে, লিয়ানা ভর বানানোর পূর্বে পূর্বে ও পরে নির্গত অজানা কম্পাঙ্কের মধ্যে কোনো পার্থক্য পেয়েছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, তাহলে আমরা কি দেখব, উম এখানে অজানাটা কত, অজানা আমরা মনে করো আমরা ধরলাম এফ, কত ধরলাম, এফ বি ধরলাম। ঠিক আছে, এটা হচ্ছে আননোন, এফ এর মান হচ্ছে 312 হার্স। তাইলে এফ বি, আমার বিট সংখ্যা কি দেওয়া আছে, বিট সংখ্যা 6টা দেওয়া আছে। এফ বি কি হবে, এফ বি হবে এফ এ প্লাস মাইনাস এন, এফ এর মান হচ্ছে 312 প্লাস মাইনাস 6, 312 থেকে 6 যদি বাদ দাও তাহলে আস্তে আস্তে তোমার 306, আরেকটা হচ্ছে 318। এটাই হচ্ছে এফ বি এর মান। তা এফ বি এর মান কি হতে পারে, 306 হতে পারে, 318 হতে পারে আর কি। ঠিক আছে, তাহলে আহ আমরা এখন দেখবো কোনটা হবে আর কি। তো এরপরে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে যে সে তার পেছাইছে আর কি, তাহলে অবশ্যই ভর বাড়াইছে। অজানা সুর শলাকায় তার পেছাইছে, কিন্তু বিট সংখ্যা কি, একই বিট সংখ্যা শুনতে পেয়েছে, মানে বিট সংখ্যা অপরিবর্তিত আছে। তাহলে আমরা যে বেলুন থিওরিতে জায়গা, মনে করো এফ এর মান তোমরা জানি, এফ এর মান হচ্ছে কত জানি, 312, আর এফ বি এর মান এখানেও হইতে পারে, এফ বি এর মান এখানেও হইতে পারে। এটা হচ্ছে 306, এফ বি এটা হচ্ছে 308, 318, সরি।
তাহলে আমরা এখানে একটা বেলুন বসাই দিই। হ্যাঁ, কারণ ভর বাড়াইছি, ভর বাড়ালে কি হবে, সে নিচে দিকে যাবে। নিচে দিকে যেতে কোনো সময় 318 ক্রস করে নিচে দিকে একদম চলে অসীমে চলে যাবে। যত বাড়তে থাকবে তত কিন্তু বিট সংখ্যা বাড়তেছে। তাইলে এটা কিন্তু হবে না, অপরিবর্তিত থাকবে না। আর মনে করো বেলুনটা যদি উপরে থাকে, হুম, এখানে থাকে, তো ভার বাড়াইতে 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 সে কিন্তু এক সময় জিরোতে চলে যাবে, বিট সংখ্যা জিরোতে চলে যাবে। পর আবার বাড়াইতে 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 কোনো সময় 18 ক্রস করবে। কিন্তু 18 যখন ক্রস করবে তখন কিন্তু বিট সংখ্যা আবার অপরিবর্তিত থাকবে। এখানে যখন বিট সংখ্যা অপরিবর্তিত, ঠিক এইভাবে এখানে বিট সংখ্যা অপরিবর্তিত। তাহলে অবশ্যই 306 হচ্ছে আমাদের আনসার হবে। এটা কি মনে আছে? ভাই এটা একটু আরেকবার বুঝাই দাও। ওকে। এটা আমরা ওই যে মনে হয় এই ক্লাস থেকে আরো 2 ক্লাস আগে বুঝছিলাম, বেলুন থিওরির মাধ্যমে অজানা কম্পাঙ্ক বের করতে বুঝছিলাম। তো এটা তো বুঝছো নাকি, এই যে এফ বি এর মান 308 হইতে পারে, আবার সরি 306 হতে পারে, 318 হতে পারে, এটা বুঝছো তো নাকি? হ্যাঁ ভাই। ওকে। তারপরে হচ্ছে আমাদের জানা কম্পাঙ্ক কত ছিল? 312। তো 312 হচ্ছে যে রেফারেন্স ধরলাম। উপরে হচ্ছে এফ বি, এটা হচ্ছে তোমার কি হতে পারে, 306 হতে পারে, আবার এফ বি 318 হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যেখানে হচ্ছে অজানা কম্পাঙ্ক ওখানে হচ্ছে আমরা বেলুন গুলা বসাবো। ঠিক আছে, এগুলো মানে ভর। তাহলে কোশ্চেনে বলা আছে মানে ভর বাড়ালে, ভর বাড়ালে কার ভর বাড়ালে, মানে অজানার, অজানা সুর সরকার ভর বাড়ালে, অজানা হয়ে গেছে সরি, অজানা হবে, অজানা সুর সরকার যদি ভর বাড়াও আর কি, হ্যাঁ, সুর শলাকা ভর বাড়ালে বিট অপরিবর্তিত। তাহলে মনে করো এখানে আরো ইট দিলা, এখানে আরো ইট দিলা, দিয়ে 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 এটা কিন্তু অসীমে চলে যাচ্ছে। তাহলে কিন্তু বিট কিন্তু বাড়তেছে, এটা কমতেছে না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু পরিবর্তন করতেছে বিটটা। আর এখানে চিন্তা করো, উপরটা মনে করো চিন্তা করো, এটা যদি ভর বাড়াও, ভর বাড়ালে কিন্তু এটা কিন্তু প্রথমে এই নিচে নামবে, তারপর আরো নিচে নামবে, তারপর কোনো এক সময় এতে চলে যাবে। তো এতে চলে গেলে কিন্তু বিট শোনা যাবে না। আর নিচে নামলে কিন্তু বিট সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, পর আরো ভর বাড়াও, এটা ক্রস করতে 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 কোনো সময় এফ বি তে পৌঁছে যাবে। তো এফ বি তে যখন পৌঁছাবে তখন কিন্তু ভর সংখ্যা আবার অপরিবর্তিত, মানে হচ্ছে 6টাই কিন্তু হবে, তাই না? তাহলে 306টাই কিন্তু আনসার। এই 318 কিন্তু ইনফিনিটি চলে যাচ্ছে, ভর সংখ্যা মানে বিট সংখ্যা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কমতেছে না কিন্তু। বুঝছো? তাহলে এই এফ বিটা কিন্তু এক সময় এইটাকে ক্রস করবে, এই লাইনটাকে ক্রস করবে। উপরের যে এফ বিটা আছে না, এটা নাম ভর বাড়াইতে বাড়াইতে কোনো সময় এটাকে ক্রস করবে, আর তখন হচ্ছে এখান থেকে এটা 6 হার্টজ হচ্ছে আর কি, মানে অপরিবর্তিতই আমাদের থাকতেছে। বুঝছো বিষয়টা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। তাইলে সরি, আমাদের হচ্ছে 306 318, এটাতে ভুল লিখছি একটু। 318 তো উপরে আইবো, গ্রাফে তো উপরে হয়, এটা হচ্ছে 306। ঠিক আছে, তাহলে 318 হচ্ছে আনসার। এই, আর এখানে যে ভেলোসিটি দিছে, এই এই ভেলোসিটি হুদাই দিছে কনফিউজ করার জন্য, এটা কাজে লাগবে না, এটা হুদাই। আচ্ছা, এটা দেখি আমরা। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, এটা ওকে, যা পরবর্তীতে স্থির তরঙ্গের সৃষ্টি করে। Okay? উদ্দীপকে যে তরঙ্গটি সৃষ্টি হবে তার কম্পাঙ্ক ও মূল তরঙ্গের কম্পাঙ্কের তুলনামূলক বিশ্লেষণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ওকে, এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ, ঠিক আছে। তার, তাহলে আমরা জানি স্থির তরঙ্গ হইতে হলে কি হবে, তার ঠিক উল্টা বরাবর আরেকটা তরঙ্গ আমাদের দিতে হবে না? তাইলে তো স্থির তরঙ্গ হয়ে যাবে আর কি। তো ওই স্থির তরঙ্গ আমরা আগে ইকুয়েশনে বের করবো, ওখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করবো। তাহলে প্রথমে হচ্ছে এই মূল তরঙ্গের ফ্রিকোয়েন্সিটা বের করার চেষ্টা করি। তাহলে y = 0.5 সাইন 800 পাই মাইনাস
2 পাই/0.5 এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটা যদি মিলাই তাহলে আমাদের কি হবে? ওমেগা ইকুয়াল টু 800 পাই। আমরা জানি 2 পাই এফ ইকুয়াল টু 800 পাই। তো এখান থেকে এফ ইকুয়াল টু কি লিখতে পারি? 400 পাই/400 হার্টজ লিখতে পারি। ঠিক আছে। তো এটা হচ্ছে মূল তরঙ্গের কম্পাঙ্ক। এখন এটাকে আমাদের স্থির তরঙ্গে রূপান্তর করতে হবে। তাইলে কি একজন বলো, যদি পেরে থাকো, যে স্থির তরঙ্গ আমি কিভাবে উৎপন্ন করতে পারি? স্থির তরঙ্গটা আমরা কিভাবে উৎপন্ন করতে পারি, কেউ যদি জানো একটু বলো। এটা হচ্ছে y1। এটা ঠিক উল্টা। আর একটা আমাদের কম্পাঙ্ক দিতে হবে, তরঙ্গ দিতে হবে। সেটা হচ্ছে মাইনাস বরাবর থাকবে, স্টার্ট হবে। আর বাকিগুলো সেম থাকবে। -0.5 সাইন, এটা কি 800 পাই টি প্লাস, প্লাস হবে আর কি, 2 পাই/0.5 এক্স। অর্থাৎ যদি এটা, এটা যেহেতু বলে নাই কোন তরঙ্গ, হ্যাঁ, এটা হচ্ছে মুক্ত না বদ্ধ, স্থির তরঙ্গ কিছু বলা নাই, তাহলে আমরা এটা ধরে নেব, মানে যদি না বলা থাকে, যদি কিছু না বলা থাকে, তাহলে আমরা বদ্ধ ধরে নেব আর কি। বদ্ধ স্থির তরঙ্গ ধরে নেব। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের, মনে করো এটার, ঠিক আছে, এর ঠিক উল্টা বরাবর আমাদের আরেকটা নিতে হবে, যেটা নাকি দিতে স্টার্ট হবে, এই বরাবর আসবো। এটা হচ্ছে তোমার এটা। তো এর ফলে আমাদের একটা স্থির তরঙ্গ তৈরি হবে। তা নতুন যে স্থির তরঙ্গ তৈরি হবে ওয়াই নিউ, এটা হবে y1 প্লাস y2 সমান, এই যে আমরা থিওরি ক্লাসে যেটা পড়ছিলাম আর কি। তো এখান থেকে আমরা ইকুয়েশনে বের করার চেষ্টা করব। তারপর এখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এই বুঝছো কিনা? এটা একটু টাফ কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমাদের 0.5 আমরা কমন নিব, সাইন 800 পাই টি মাইনাস 2 পাই/0.5 এক্স মাইনাস সাইন 800 পাই টি প্লাস 2 পাই/0.5 এক্স। তাহলে আমাদের সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি সূত্র। এই সূত্র জানিস কি ছিল? সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সূত্রটা তো ভুলে গেলাম। এটা মনে হয় এমন ছিল, -2 2 সাইন এ প্লাস 2 কজ এ আর কি, -2 কজ এ সাইন এ, এরকম হবে আর কি সূত্রটা। হ্যাঁ, তাহলে 0.5, সামনে একটা মাইনাস হবে আর কি, *2 cos এ বলতে হচ্ছে 800 পাই টি সাইন 2 পাই/0.5 এক্স। ঠিক আছে। তো এক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বিস্তার থাকবে, মানে 0.52 মানে 1ই আসতেছে, মাইনাস সাইন 2 পাই/0.5 এক্স, এটা হচ্ছে তোমার বিস্তার থাকবে। আর কস 800 পাই টি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনে থাকবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে নতুন যে আমাদের স্থির তরঙ্গ তৈরি হয়েছে তার সমীকরণ। ঠিক আছে।
এটাকে যদি আমরা এই যে ওয়াই ইকুয়াল টু কস ওমেগা টির সাথে মিলাই, তাহলে ওমেগার পরিবর্তে আমরা 800 পাই লিখতে পারবো আর কি। তাহলে ওমেগা ইকুয়াল টু 800 পাই, তাহলে 2 পাই এফ 800 পাই, তাহলে এফ ইকুয়াল টু 400 হার্স। এটা কিসের? এটা হচ্ছে তোমার স্থির তরঙ্গের কম্পাঙ্ক। আর আমরা হচ্ছে একটা কি, এটা মূল তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে মূল তরঙ্গের কম্পাঙ্ক 400 হার্স, স্থির তরঙ্গের কম্পাঙ্ক আমরা 400 হার্স, এটা পাইলাম। তাহলে আমরা বলতে পারি যে আসলে আহ তরঙ্গের কোনো পরিবর্তন ঘটবে না আর কি। সরি, তরঙ্গ না, কম্পাঙ্কে কোনো পরিবর্তন ঘটবে না। যদি বুঝে থাকো আমি সামনে আগাবো। ঠিক আছে, আর কিছু পারে না। উদ্দীপকে যে তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত হয়ে, উদ্দীপকে যে তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত হয়, এই এক লাইন দুইবার আসছে। একই পথে, একই পথে, একই পথে বিপরীত দিকে ফিরে আসে একটি নতুন তরঙ্গ হলো। ও আচ্ছা, উদ্দীপকের তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত আচ্ছা, উদ্দীপকের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তাহলে দেখো, আহ তরঙ্গ দৈর্ঘ্য চাইছে না, তাহলে এটা বাধা পেয়ে কিন্তু বিপরীত অবস্থায় ফেরত আসে। তাহলে এখানে একটা স্থির তরঙ্গের সৃষ্টি হয়েছে আমাদের। হ্যাঁ, আহ রাফি বলো তো, এটার মান যদি ওয়াই 1 হয়, এই ওয়াই 2 এর মানটা কত হবে বলো তো? বা লিওনও বলতে মাইনাস পারো। হয়ে যাবে না? হ্যাঁ, এটা হবে মাইনাস হয়ে যাবে কিন্তু আমাদের। এটা হচ্ছে -100। এই সাইন গেল কই? তো সাইন মান কিছু লিখি নাই, কি একটা অবস্থা। দাঁড়াও, এটা কি আসলে ছিল? আচ্ছা, এখানে 100 সাইন হবে, হ্যাঁ এটা একটু ভুল লিখছি আমি। 100 সাইন পাই হবে আর কি, হ্যাঁ। তাহলে এখানে কি হবে? 100 সাইন পাই 200 টি প্লাস কিন্তু 5x হবে। ঠিক আছে, এটা এবার আবার যাচ্ছে থেকে মাইনাস হচ্ছে, এবার আবার আসতে গেলে প্লাস হয় আর কি। তাহলে ওয়াই 2 হবে আর কি। আচ্ছা, আমাদের এটা বের করা লাগবে না, এটা জাস্ট বোঝার জন্য দিছি আর কি, যে ওয়াই 2 মান কত আসতে পারে। তো তরঙ্গ দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে, হ্যাঁ। তো এটা কিন্তু এই সমীকরণ দিয়ে বের করতে যাই পারি আমরা। এই যে y1 ইকুয়াল টু 100 সাইন পাই 200 t - 5x। তো 100 সাইন পাইটা গুণ করে দেই, 200 পাই t - 5 পাই x। তাহলে এটা যদি আমরা সমীকরণের সাথে মিলাই, অগ্রগামী সমীকরণের সাথে, সাইন, হ্যাঁ, ওমেগা টি মাইনাস কে এক্স এর সাথে মিলাই, তাহলে কে এর পরিবর্তে কিন্তু 5 পাই আমরা লিখতে পারি। তাহলে কে এর পরিবর্তে আমরা 5 পাই আসবে। আর কে এর মানে জানি কি, 2 পাই/ল্যামডা, 5 পাই ও 5 পাই আসে আর কি। পাই পাই কাটা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি লেখা যায়? 2/5। আচ্ছা, সব এসআই এককে যেহেতু বলছে তাহলে মিটার হবে আর কি। তো সহজ ছিল। এ এটা আমাদের দরকার নাই, এই যে এই সমীকরণটা বের করার আমাদের কোনো দরকার নাই আর কি, আমি এমনি এমনি দিছি আর কি। আচ্ছা, আচ্ছা, এখানে তো আরেকটা আছে। উদ্দীপকের তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত প্রতিফলিত হয়ে একই পথে বিপরীত দিকে ফেরত আসে, হ্যাঁ। তো নতুন তরঙ্গের সৃষ্টি হলো।
এসে একক প্রকাশ হলো। উদ্দীপকে সৃষ্ট নতুন তরঙ্গটির সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, তাইলে বলছে সর্বোচ্চ মানে সুস্পন্দ বিন্দুর কথা বলছে আর কি। ঠিক আছে, সুস্পন্দ বিন্দুগুলোর অবস্থানগুলো আমরা কি বের করতে পারবো কিনা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের দরকার আছে এখন। এক্ষেত্রে আমাদের ওয়াই মানে মান কি দেওয়া ছিল, 100 পাই 200t - 5x। হ্যাঁ, আর ওয়াই টু মান হচ্ছে তোমার -100 পাই 200t + 5x। আচ্ছা, তো এটা যেহেতু দেখে বোঝা যাচ্ছে একটা বদ্ধকুণ্ডলী, তো বদ্ধকুণ্ডলীতে সুস্পন্দ বিন্দু কোথায় কোথায় পাওয়া যায়? বলো, লিওন বলো। বদ্ধকুণ্ডলীতে সুস্পন্দ বিন্দু কোথায় কোথায় পাওয়া যায়? মনে নাই তো। পড়ো নাই থিওরিগুলা? পড়ছি- পড়ছিলাম তো ভাই, তুমি তো দেখাইছিলা। 2n+1 λ/2, মানে ল্যামডা বাই টু, সরি λ/4 এর বিজোড় গণিতকে বদ্ধকুণ্ডলীতে সুস্পন্দ বিন্দু পাওয়া যায়, তাই না? তো আমরা আগের প্রশ্নে দেখো, সেম প্রশ্নে আমরা ল্যামডার মান কত পাইছি, 2/5 পাইছি। তো এখানে আমরা জাস্ট বদ্ধ কুণ্ডলীতে সুস্পন্দ বিন্দু, সেটা হচ্ছে 2n+1 λ/4। আর λ/4 এর বেজোড় গুণিতক, আর জোড় গুণিতক হচ্ছে আমরা নিষ্পন্দ বিন্দু পাবো আর কি বদ্ধ কুণ্ডলীতে, তাই না? তো ল্যামডার মান আমরা 2/5 মিটার কিন্তু জানছি। তাহলে এন এর বিভিন্ন মানের জন্য আমরা বের করবো, এন এর বিভিন্ন মানের জন্য ল্যামডা কি হবে, ল্যামডা হবে 2 × 0 + 1। হ্যাঁ, ল্যামডার মান হচ্ছে 2/5/4। তাহলে এটার মান হচ্ছে 1 আসতেছে। এটা 2/5 × 4 কাটাকাটি করলে 1/2। তাহলে 1/10 মিটার দূরে পাবো আর কি। n = 1 এর জন্য কি পাবো, λ = 2 × 1 +1 × 2/5/4। মানে বিভিন্ন n এর বিভিন্ন মান বসাবা আর ম্যাথগুলো করবা। জিনিসটা একদম সহজ। ঠিক আছে, এটা বেশি কাটাকাটি গেল সমস্যা। তো এটার মান কত আসতেছে, 2 × 2 = 3, 2/5 × 1/4। তাহলে হচ্ছে 10/3। 10 = 2 এর মান, λ = 2 × 2 + 1 × 2/5/4। তাহলে এটা আসতেছে 5 × 2/5 × 1/4। তাইলে ½ মিটার দূরে। ঠিক আছে, তো এখানে বসাবা আর কি, n3 বসাবা, n4 বসাবা, তাহলে বিভিন্ন মান পাবা আর কি। তাহলে এই বিন্দুগুলাতে, হ্যাঁ, যে 1/10, তারপরে 3/10, হাফ, আর যে বিন্দুগুলো পাবা এই বিন্দুগুলোতে আমরা কি পাবো, সুস্পন্দ বিন্দু পাবো এই সমীকরণের। তাহলে কি সম্ভব কি সম্ভব না, সুস্পন্দ বিন্দুর অবস্থান নির্ণয় করা কিন্তু সম্ভব। তাহলে আমরা বলবো সর্বোচ্চ বিন্দু নির্ণয় করা সম্ভব। রাফি, থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা থিওরিটা কি শেষ করছো? আমরা তো ম্যাথ করতে চাচ্ছি ওগুলার। এখন থার্মোডাইনামিক্স যাবেন? না, মানে তোমাকে যে বলে রাখতেছি আর কি, যে কোনো দিন আমি থার্মোডাইনামিক্স ম্যাথ করে দিব আর কি। আমরা তো খালি জাস্ট থিওরি পড়ছি থার্মোডাইনামিক্স, ম্যাথ করিনি। তোমার জন্য অপেক্ষা করছি। কোনিক্স না পড়াবেন বলেন, কোনিকই তো পড়তেছিলাম।
তুমি কি থিওরি ক্লাস শেষ করছিলা? অনেক মানে আগে থিওরি শেষ পড়ছিলাম করে তো। পরীক্ষা দেওয়ার কথা ছিল। আচ্ছা, মনে আছে? ভুলে গেছিলাম। দেখো এখানে একটা স্থির তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, যেখানে এক্স ওয়াই হচ্ছে সেন্টিমিটার এবং টি হচ্ছে সেকেন্ডে দেওয়া আছে। ওকে, যে দুটি তরঙ্গের মিলিত হয়ে স্থির তরঙ্গটি উৎপন্ন হয়েছে তার বিস্তার কম্পাঙ্ক বেগ নির্ণয় করো, মানে সবকিছু বের করতে বলছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো স্থির তরঙ্গ এটা বলো তো, এটা বদ্ধ কুণ্ডলী না মুক্ত কুণ্ডলী? এটা আমাদের আগে বুঝতে হবে। মানে একটা সমীকরণ দেখে আমাদের বুঝতে হবে বদ্ধ কুণ্ডলীতে স্থির তরঙ্গ না মুক্ত কুণ্ডলীতে। কুণ্ডলী বলতে কুণ্ডলী বলা যাবে না, বদ্ধ প্রান্ত মুক্ত প্রান্ত বলা যাবে আর কি। বদ্ধ প্রান্তের স্থির তরঙ্গ নাকি মুক্ত প্রান্তের স্থির তরঙ্গ? এটা কি মুক্ত প্রান্ত না নাকি? ওমেগাটা কার সাথে আছে, সাইনের সাথে আছে নাকি কজের সাথে আছে? পদের সাথে। কজের সাথে আছে। তাহলে কজের সাথে থাকলে কি মুক্ত প্রান্ত হয় নাকি বদ্ধ প্রান্ত হয়? আচ্ছা, কজের সাথে থাকলে সবসময় মনে রাখবা বদ্ধ প্রান্ত হয়, আর সাইনের সাথে ওমেগা থাকলে সেটা মুক্ত প্রান্ত হয়। ঠিক আছে, থিওরিটা আবার দেখবা। তো এইটা আমি লিখে রাখছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা মুক্ত, সরি, বদ্ধ প্রান্তের, বদ্ধ প্রান্তের, হ্যাঁ, স্থির তরঙ্গ। তাহলে দেখো এখানে যদি আমরা মিলাই, আহ মিলাইলে হচ্ছে এইটুক হচ্ছে আমাদের কি হবে, বিস্তার হবে, তাই না? এটুক হচ্ছে আমাদের এ, এই ওমেগা হচ্ছে 64 পাই। মানে ওমেগা হচ্ছে তোমার কত, 64 পাই। তো এখান থেকে আমরা কম্পাঙ্ক করে বের করতে পারবো। 2 পাই এফ ইকুয়াল টু 64 পাই, পাই পাই কাটা, 32। লিওন, আমি কি মানে যেগুলো পড়াচ্ছি এগুলা কি বাসায় নোট করতেছো না? কিন্তু ম্যাথ গুলা তো সব একসাথে নোট করিনি। আহ, আচ্ছা, দেখো এই 2 পাই বাই ল্যামডা, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কে লেখা যায় আর কি। হ্যাঁ, 2 পাই বাই ল্যামডা, এটাকে কে লেখা যায়। এটাকে যদি এটার সাথে মিলাই, তাহলে দেখো এটা কিন্তু পাই বাই 6 আসে। মানে কে এর মান আমাদের পাই বাই 6 আসে। তো আমরা কি জানি, ভি ইকুয়াল টু ওমেগা বাই কে। এটা আমরা চ্যাপ্টার 8-এ আমরা পড়বো আর কি, এই প্রমাণটা। আপাতত এভাবে মনে রাখো, ওমেগার মান হচ্ছে আমাদের কত, 64 পাই, আর কে এর মান হচ্ছে পাই বাই 6। তো এটা কাটাকাটি করলে 64 × 6, এই মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ভেলোসিটি। তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে বিস্তার। বিস্তার হচ্ছে আমাদের লিখলাম আর কি, এটা এ ইকুয়াল টু 2 a sin 2 পাই বাই ল্যামডা ইন্টু কি লেখা যায়, 8। তো বিস্তারের ক্ষেত্রে সাধারণত যেহেতু আমরা বিস্তার ধরছি, তাহলে এটার মান সবসময় আমাদের 1 হবে। হ্যাঁ, তাহলে এই যে 2 এর মান এটা আমাদের কি হচ্ছে, এটার মান হচ্ছে 8 হবে। তাহলে এর মান হচ্ছে 4। তো এই 4ই হচ্ছে আমরা বিস্তার হিসেবে কল্পনা করবো আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এর মান আমার বিস্তার বের হয়েছে আমাদের কি 4, কম্পাঙ্ক বের হয়েছে আমাদের 32 হার্টজ, আর বেগ বের হয়েছে আমাদের এই 64 × 6, মানে 4 × 6 = 24, 6 × 6 = 36, 36 আর 2 হচ্ছে 38, 384 মিটার পার সেকেন্ড এটা আসছে। ম্যাথটা কি বুঝতে পারছো?
রিয়ান? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা সামনে আগাই। তুমি আস্তে আস্তে ম্যাথটা শেষ হয়ে গেছে আর কি। এই যে, আচ্ছা পরের দেখে নিও রেকর্ড। জয়েনিং কতক্ষণ আগে জয়েনিং দিছি, এই খালি সুতার কালো কালো সাহায্যে, হয়ে গেল। একটি সুতার সাহায্যে দুটি তরঙ্গের মিলনের ফলে যে স্থির তরঙ্গের সৃষ্টি হয় তার সমীকরণ হচ্ছে এত। আহ তরঙ্গ দুটির প্রত্যেকটি বিস্তার ও বেগ নির্ণয় করা, পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, তাহলে বিস্তার ও বেগ নির্ণয় যদি করতে চাই, এটা আসলে সমীকরণটা কি দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু 5 sin এক্স ডিভাইডেড বাই 3 কস 40 পাই টি। তো এটা সাথে মিলে এটা এটার সাথে মিলতেছে আর কি, সাইন কে এক্স কস ওমেগা টির সাথে মিলতেছে, হ্যাঁ। তাহলে এটা অবশ্যই কি হবে, স্থির তরঙ্গ নাকি সরি, স্থির তরঙ্গ তো অবশ্যই। যেহেতু মিলনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হয়েছে, তাহলে এটা হচ্ছে বদ্ধ প্রান্ত না মুক্ত প্রান্ত? একটু কনফার্ম হওয়া লাগবে আমাদের। তো বলো, এটা কজের সাথে ওমেগা আছে নাকি সাইনের সাথে ওমেগা আছে? আমরা দেখতে পাচ্ছি কজের সাথে ওমেগা আছে, তাই না? তাহলে কজের সাথে ওমেগা থাকলে কি হয়, মুক্ত প্রান্ত না বদ্ধ প্রান্ত? ভাই মধ্যপ্রান্ত। গুড, এটা হচ্ছে তোমার বদ্ধ প্রান্ত। তো এখানে বলছে বিস্তার বের করতে বলছে আর হচ্ছে বেগ বের করতে বলছে। আচ্ছা দেখি। তো আমরা একটু আগে দেখলাম যে এটা হচ্ছে বিস্তার, তাই না? পুরোটা। তো আমাদের আহ এটা ইকুয়াল টু যে এটা লেখা যায়, ঠিক আছে? তাইলে আহ মানে এটাকে আমরা এই যে যদি বিস্তারের কথা চিন্তা করি, এই যে এই জিনিসটা আমাদের ওয়ান হয়, মানে আহ কি লেখা যায়, 2a সাইন কে এক্স ইকুয়াল টু 5 সাইন পাই এক্স বাই 3। তো এই জিনিসগুলোকে আমরা কে ওয়ান ধরবো বিস্তারের ক্ষেত্রে, ঠিক আছে? সাইনের মান ওয়ান ধরবো। তাহলে সেই হিসেবে 2a ইকুয়াল টু 5 আসবে। তাহলে a ইকুয়াল টু 5/2, যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারে, তাহলে 5/2 সেন্টিমিটার হবে আর কি। এটা হচ্ছে এ। আর হচ্ছে ব্যাক, ব্যাক হচ্ছে আমরা কি জানি, ব্যাক ইকুয়াল টু ওমেগা বাই কে। তাহলে কে এর মান হচ্ছে আমাদের পাই/3 মিলাইলে, আর ওমেগার মান হচ্ছে আমাদের 40 পাই। তাহলে 40 পাই এইরকম আসবে। তাহলে 120 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কি ভেলোসিটি। তাহলে আমরা কি পাইলাম, আমরা হচ্ছে এর মানটাও পাইলাম, আমরা আবার ভি এর মানটা পাইলাম আর কি। ঠিক আছে, তাহলে 1 নম্বর আমাদের শেষ। And পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এই বদ্ধ প্রান্তের নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সম্ভবত ভুলে গেছো, এটা হয় λ/2। আচ্ছা এখানে লিখে ফেলি, বদ্ধ প্রান্তের দুইটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে λ/2, হ্যাঁ। তাহলে ল্যামডার মান হচ্ছে আমাদের কত, আহ ল্যামডা মানটা বের করতে হবে। আচ্ছা, হ্যাঁ, কে এর মান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা ওই পৃষ্ঠা লিখি, এখানে বেশি হইতেছে। মানে কে ইকুয়াল টু আমরা কি দেখছি, কে ইকুয়াল টু পাই বাই 3।
তাহলে কে এর পরিবর্তে 2 পাই বাই ল্যামডা লিখতে পারি, পাই বাই 3 লিখতে পারি। তো পাই বাই কাটা, তো ল্যামডা ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ল্যামডা বাই 2 কত হবে? 6/2, 3 সেন্টিমিটার। অর্থাৎ পাশাপাশি দুইটি নিষ্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2 হবে, মানে 3 সেন্টিমিটার হবে। সুস্পন্দবিন্দু যদি বলতো তাহলে সুস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু ল্যামডা বাই 2 হইতো আর কি। ঠিক আছে, 3 সেন্টিমিটার হইতো আর কি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমাদের এই স্থির তরঙ্গের আমরা হচ্ছে একদম শেষের দিকে আসতেছি আর কি, শেষের ম্যাথ। দুটি একই ধরনের তার সম কম্পাঙ্কের তির্যক কম্পনে কম্পিত হচ্ছে যখন একটি তারের টান 2.01% বৃদ্ধি করা হলো। হ্যাঁ, তাহলে আহ তার দুটিকে একত্রে কম্পিত করা হলো, তখন প্রতি সেকেন্ডে 3 বিট সরকম্পাঙ্ক তৈরি হয়। তো তার দুটো পারমাণবিক, আচ্ছা এটা তোমার টান আর তারের থিওরি লাগবে, আমরা ওইটা পরে তারপর এটা দেখবো। আমরা আপাতত থিওরিতে চলে যাই। আমাদের একটা থিওরি বাকি আছে, ওই থিওরিটা শেষ করে তারপর হচ্ছে ম্যাথগুলো করি। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে তরঙ্গের তীব্রতা পড়বো। তরঙ্গের তীব্রতা হচ্ছে, মনে করো এখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। এটা তো স- আহ, তরঙ্গ বলতে তুমি মনে করো তুমি কথা বলতেছো, হ্যাঁ, তুমি যেখান থেকে কথা বলতেছো তার আশেপাশে একটা গোলাকার আকৃতিতে তোমার কথাটা ছড়ায় পড়বে না? এটা আমি বৃত্তাকার রাখতেছি যদিও, এটা বৃত্তাকার না, এটা হচ্ছে গোলাকার। চিন্তা করো, মানে স্ফেরিক্যাল চিন্তা করো, 3D, 2D না কিন্তু। মনে করো রাফি নিয়ে কথা বলতেছি, চিৎকার ধরে কথা বলতেছি, ঠিক আছে? তো রাফির কথা এই আমার কানে আসছে এখানে, কিন্তু রাফির কথা সর্বোচ্চ এইটুকু যেতে পারে। ঠিক আছে, এদিকে মনে করো হাদিয়ার কানে এদিকে আসছে, নোহার আমার কানে কথা ওইদিকে এত আসছে, দূরে যায় না তো, আরো আরো কম যায়। কিন্তু লিওন এদিকে আছে। তো লিওন পর্যন্ত রাফির কথা যাইতেছে না, আমার কিন্তু কথা তো ওই আমরা ফার্স্ট শুনতে পারতেছি পার্সনের কারণ কাছে আমরা যাইতেছে তার না, সেকেন্ড পার্সন তো বিলাসী এটা। এর মধ্যে আছি। তার যে ফিল্ড, মানে যে অঞ্চল জুড়ে তার শক্তিটা কাজ দেখছিল না। করতেছে আর কি, ওইটুকুর মধ্যে আমরা অবস্থান করতেছি দেখে আমরা শুনতে পারতেছি, কিন্তু রাফি শুনতে পাচ্ছে না আর কি। বুঝতে পারছো? তাইলে রাফি যে কথা বলছে তার কথা বলার যে শক্তিটা, এই শক্তিটা হচ্ছে একটা স্ফেরিক্যাল ভাবে আগল। আগায়, সামনের দিকে আগায় আর কি। আগাতে আগাতে কোনো এক সময় শেষ হয়ে যায়, তাই না? তো এই শক্তিটাকেই হচ্ছে আমরা তীব্রতা তীব্রতা আকারে বলবো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, হ্যাঁ, যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয়, যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকে তাকে তীব্রতা বলে, বা তরঙ্গের তীব্রতা বলে। একে আমরা আই দ্বারা ডিনোট করবো বা ইন্টেন্সিটি দ্বারা ডিনোট করবো, ঠিক আছে? তাহলে মনে করো মিটার স্কোয়ারের মধ্য দিয়ে তোমার শক্তি যায় জুল, ঠিক আছে?
তাহলে 1 মিটার স্কোয়ারের মধ্যে দিয়ে শক্তি যাবে কত? E/A জুল পার মিটার স্কোয়ার না? তাহলে আই হচ্ছে তোমার সেই E/, এটা। ঠিক আছে। আচ্ছা। তো আমরা, আচ্ছা, প্রতি সেকেন্ডে বলতেছে, এখানে তো আবার সেকেন্ডের হিসাবে করতে হবে, টাইমের হিসাবটা করতে হবে, আমাদের মনে হয় ভুল হয়েছে কিছুটা। আহ এটা আগে বলা যাবে না, এটা হচ্ছে 1 মিটার স্কোয়ারেতে চাই। ঠিক আছে। তাহলে আমরা আবার লিখতে পারি 30 সেকেন্ডে একক ক্ষেত্রফলে শক্তি যায় E/A জুল মিটার স্কোয়ার। তাহলে 1 সেকেন্ডে ক্ষেত্রফলে শক্তি যায় E/A জুল পার মিটার স্কোয়ার সেকেন্ড। ঠিক আছে। এখন হয়েছে আর কি, এখন হচ্ছে আমার তীব্রতা, কারণ আমাদের টাইমের হিসাব করতে হবে। E/A/T জুল মিটার স্কোয়ার সেকেন্ড। তো ডেফিনেশনটা কি বুঝছো? এটা যদি না বুঝে থাকো কিন্তু সমস্যা, আগাতে পারবো না। আশা করি বুঝছো ডেফিনেশনটা। তো আমরা একটু আগাই। হম পেজ শেষ না? E/ATর সাথে ওইটা একক না, ওইটা একবার লেখা যায় না, জুল মিটার ইনভার্স টু সেকেন্ড ইনভার্স ওয়ান। হ্যাঁ, এটা ইউনিট, এটা ইউনিট। ঠিক আছে, ইউনিট। আমরা একটা কাজ করি, আই হচ্ছে E/T, তারপরে হচ্ছে তোমার এ। E/T কে কি লেখা যায়? এনার্জি বাই টাইম। পি ইকুয়াল টু কি? মানে ক্ষমতা, ক্ষমতা পি ইকুয়াল টু কিন্তু W/T। আর কাজ শক্তি উৎপাদন অনুসারে আমরা কি জানি? এনার্জি তোমার কাজ। তাহলে পি ইকুয়াল টু E/T না? তো এখানে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে P/A লিখতে পারি। ঠিক আছে, পি এর একক হচ্ছে তোমার কি? ওয়াট। এটা হচ্ছে মিটার স্কোয়ার। বুঝতে পারছো? তাইলে তোমার ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে তোমার কি? ওয়াট পার মিটার স্কোয়ারে লেখা যায়, অথবা এই জুল মিটার স্কোয়ার পার সেকেন্ড, জুল মিটার স্কোয়ার পার সেকেন্ডও লেখা যায়। ঠিক আছে, এভাবে লেখা যায়। সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, এটা। তাইলে আমরা মোটা দাগে কি বলতে পারি? আই ইকুয়াল টু P/A। হ্যাঁ। আহ, এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল, মানে হচ্ছে গোলাকারের একটা ক্ষেত্রফল। আমরা জানি গোলাকারের ক্ষেত্রফল কি হবে? 4πr² না? কিন্তু তাইলে আমরা হচ্ছে এর অনেকগুলা কি আমরা সূত্র লিখতে পারি আর কি। এটা হচ্ছে E/T, এগুলো হচ্ছে এর আমার, সরি, আয়ের সূত্র, ইন্টেন্সিটি সূত্র। সবগুলো হচ্ছে একটা জায়গায় একটা আসছে আর কি, সমস্যা নেই। যেটা আমাদের দিবে ওইটা দিয়ে আমরা কাজ করব, ডাটা। ওকে। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস লিখতে পারি, আই সমানুপাতিক 1/r² লিখতে পারি, যদি আমাদের ক্ষমতাটা কি কনস্ট্যান্ট থাকে। এটা তো বোঝা যাচ্ছে, মনে করো ওই যে রাফি এখানে চিৎকার করলো, তো রাফির আশেপাশে মানুষগুলো শুনবো বেশি করে, কিন্তু রাফির থেকে মনে করো অনেক দূরে হচ্ছে লিওন আছে, লিওন কিন্তু শুনতে পারবে না তার কথা। আস্তে আস্তে তার শক্তি কিন্তু শেষ হয়ে যাবে আর কি। তাহলে তীব্রতা, মানে শব্দের যে তীব্রতা বা তরঙ্গের যে তীব্রতা, এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর কি। ঠিক আছে। তো
এটা কিন্তু আমরা লিখতে পারি। এছাড়াও অন্যান্য ভাবে তরঙ্গ লেখা যায়, ওগুলো আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, তো এটা যদি তোমার হয়, মানে শব্দের ক্ষেত্রে যদি আমরা কাজ করি, শব্দ মিললে কি হয়, মনে করো বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়। তো সে বাতাসের হচ্ছে একটা কণা, কণার গতিশক্তি আমরা ফিজিক্সের কোনো এক সূত্রে হয়তো দেখবো, চ্যাপ্টার 10, 10-এ মনে হয় আছে, আদর্শ গ্যাস সমীকরণে, হ্যাঁ ওখানে মনে হয় আছে যে একটি কণার একটি কণার শক্তি হচ্ছে তোমার T1 হচ্ছে হাফ কে স্কোয়ার। তাইলে হচ্ছে তোমার, আবার আমরা আরেকটা জিনিস জানি, চ্যাপ্টার 8-এ আমরা জানি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তো ওখান থেকে আমরা কে এর মান জানি এম ওমেগা স্কোয়ার। তো এটা আমরা এখানে যদি বসাই, তাহলে একটা কণার গতিশক্তি কি আসবে, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এন কণার গতিশক্তি, এন কণার শক্তি যদি হয়, এটা হচ্ছে একটা কণার শক্তি, তাহলে আমাদের জাস্ট গুণ হবে আর কি, এন এর সাথে ই ওয়ান হবে। তাহলে হাফ এন এম এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, তো আমরা তাহলে কি জানি, আই ইকুয়াল টু ই এ বাই টি। তো এই ইটা হচ্ছে তোমার কি টোটাল শক্তি বা এন ই ওয়ান। আবার এ বাই টি লিখতে পারি আমরা, হ্যাঁ। এটাকে যদি আমরা একটু সাজাই সুন্দর করে, এন, সরি এন না, নিচে তো আমাদের এ ছিল, এখানে মনে করো এ, এখানে এল, আর উপরে হচ্ছে এল নিয়ে আসি আমরা, যাতে কারেক্ট চলে একই জিনিসই আসে। তো এই এর সাথে মানে হচ্ছে তোমার এরিয়ার সাথে যদি আমরা লেন্থ গুণ করি, তাহলে ভলিউম পাই, আয়তন, হ্যাঁ। ভলিউম ভি ইকুয়াল টু এল। তাহলে এন ই ওয়ান, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, হাফ এন এম ওমেগা স্কোয়ার স্কোয়ার ইন্টু এল ডিভাইড বাই টি। আচ্ছা, টি তো আমরা দুইবার লিখে ফেললাম। তাইলে আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে এই যে এন, হুম, এন, তারপরে হচ্ছে এটা স্কোয়ারের মতো দেখতে দেখা যাচ্ছে, অন্যরকম এই যে এন এম ভি, এগুলাকে আমরা একসাথে লিখি, এন এম ডিভাইডেড বাই ভি ইন্টু এই এল এবং টি কে একসাথে রাখি, এল বাই টি, আর বাকি যা আছে সবগুলা একসাথে রাখি। তো এটাকে আমরা বলতে পারি না মাস, এটাকে আমরা কিন্তু মাস বলতে পারি, মানে টোটাল মাস, এন সংখ্যক পরমাণুর মাস। মাস বাই ভলিউম আমরা কি জানি, রো জানি না। আর এটাতে দেখো, এটা হচ্ছে মানে এল বাই টি হচ্ছে তোমার কি একটা ভেলোসিটি, মানে হচ্ছে সরণ বাই সময়, এটা কিন্তু ভেলোসিটি কি। আর এটাতে যেটা আছে ওইটা থাকলো ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাইলে আমরা কিন্তু এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আই ইকুয়াল টু হাফ, হ্যাঁ,
ওমেগা স্কোয়ার এস স্কোয়ার রো ভি। এই ভিটা হচ্ছে তোমার কি ভেলোসিটি, এটা হচ্ছে তোমার কি ডেনসিটি, এটা হচ্ছে তোমার কি বিস্তার। হ্যাঁ, এটা বিস্তার ছিল নাকি এটা বিস্তারই মনে হয়, মানে এমপ্লিটিউড। আর এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, মানে তোমার এত কিছু মনে রাখা দরকার নাই, তুমি সূত্র খালি মনে রাখবা। কেমনে আসলে আমি দেখাইলাম এখানে, হাফ ওমেগা স্কোয়ার এস স্কোয়ার রো ভি। তো এটাকে আমরা ফ্রিকোয়েন্সির আকারে নিয়ে যাই। ফ্রিকোয়েন্সির আকারে নিলে কি আসতেছে, হাফ 2 পাই এফ স্কোয়ার এস স্কোয়ার রো ভি। তাহলে হচ্ছে হাফ 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এস স্কোয়ার রো ভি। তাহলে কাটাটি করলে একটু আসতেছে, তাহলে আই ইকুয়াল টু কি 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এস স্কোয়ার রো ভি। ঠিক আছে, এখানে প্রত্যেকটার নাম আলাদা আলাদা। এটা হচ্ছে তোমার কি ভেলোসিটি, এটা হচ্ছে তোমার ডেনসিটি, এটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে আমাদের কি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে সূত্রটা আমরা আলটিমেটলি কি পাইলাম, আই হচ্ছে তোমার আলটিমেটলি পাইলাম আমরা হাফ 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এস স্কোয়ার রো ভি। হ্যাঁ, তাহলে এই যে তি- তরঙ্গের তীব্রতা, তীব্রতা কার সমান, তীব্রতা সমানুপাতিক কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক, তোমার ভেলোসিটি সমানুপাতিক। এগুলো কিন্তু আসে। এটুক পর্যন্ত বুঝছো? এটুক পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তরঙ্গের তীব্রতার থিওরি, কোনো কিছু সমস্যা থাকলে বলো। আচ্ছা, ধরে নিলাম তোমাদের সমস্যা নেই। তাহলে সবগুলো সূত্র একসাথে, তীব্রতা সূত্র আর কি। হ্যাঁ, তীব্রতা সূত্র হচ্ছে তোমার কি কি, আমরা কি জানি, হাফ ইকুয়াল টু প্রথম সূত্র পাইলাম E/AT, এরপরে পাইলাম P/A, এরপরে পাইলাম P/4 পাই r স্কোয়ার, এরপরে পাইলাম হচ্ছে তোমার লাস্টের কি জানি কি পাইলাম 2 পাই স্কোয়ার টু পাই স্কোয়ার এফ স্কোয়ার এস স্কোয়ার রো ভি, এটা পাইলাম। তো এটা হচ্ছে তরঙ্গের তীব্রতার সবগুলো সূত্র একসাথে। আরেকটা আছে, এটার ডেরিভেশন তোমাদের বই নাই, যা সূত্রটা বলে দিচ্ছি, আমি সূত্র বলে দিচ্ছি তোমাদের। মানে আহ দুইটা তরঙ্গ হচ্ছে একসাথে উপরিপাতন করে, তারপরে হচ্ছে তাদের যে তীব্রতার সৃষ্টি হয়, সেই তীব্রতার যে রিলেশনটা আসে সেটা হচ্ছে আই ম্যাক্সিমাম আর মিনিমাম হচ্ছে এরকম। তো এগুলা হচ্ছে আমাদের সূত্রগুলা দেওয়া আছে। ঠিক আছে, এই পোলাপান ঝিমায় গেছো, ক্লাস কি অফ করে দিব আসি তো আমি, নাকি একটা শুনতেছি। পড়াবো? বলো, তোমার যেটা বলবো ওটাই করবো আর কি।
কি বলবো বুঝতেছি না তো। আর একটা ক্লাস আমাদের লাগবে এমনিও, কারণ হচ্ছে তোমাদের এরপর আহ আরেকটা হচ্ছে তোমার ইয়ে আছে, আরেকটা থিওরি আছে। তারপরে হচ্ছে যে থিওরিগুলো পড়ালাম তার উপর ম্যাথ আছে। আজকে কি শুধু এই তুই পর্যন্ত যে এই থাকতো নাকি টপিকের আরো উপরে মনে পড়াবো? হয় একটা ম্যাথ আছে, পড়া তো আর নাই। রাফি বলো, তোমার তো, তোমার জন্য আসলে তাড়াহুড়ো করতেছি। তুমি তো বললাম মানে এই টপিকের উপরে যে শুধু ম্যাথ আছে, পড়া তো আর নাই মনে হয় না, এই আমার তীব্রতার কি উপরে। অডিও সমস্যা? ও সরি সরি, আমার অডিও হ্যালো, সমস্যা ছিল, শুনতে পারিনি। হ্যাঁ, হ্যালো। শুনতাছি শুনতাছি, বলো। মানে বলতেছি, এইটা শুধু এই টপিকের উপরে তো অঙ্ক বাদ আছে। আরেকটা যে গত ক্লাসে পড়তে নিলাম, ওই টানা তার, ওইটা কি ই করছিলেন? কালকে শেষ করে দিয়েছিলেন? না না না, ওইটা টপিক বাদ আছে। টানা তারা টপিকটা পড়বো, তারপর হচ্ছে ম্যাথ করবো। টানা তারা টপিক আজকে পড়াই দিব না? বেশি মনে হচ্ছে পড়াশোনা। এই পর্যন্ত রাখলে তো ভালো হইতো। কালকে বাংলা পরীক্ষা তো সকালে কোচিনে করতাম আর কি। ওকে ওকে, তাহলে নেক্সট ক্লাস হবে তোমার একদম রবিবারে, ঠিক আছে? রবিবারে।